বিভিন্ন জিনিসের ডাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই জায়গাটা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আমরা এখন নৌকাতে করে বার হচ্ছি, বেশ মজা লাগছে। বলা নমস্কার, কেমন আছেন সবাই? আমরা অনেক দিন পর আবার বেরোচ্ছি। লাস্ট গিয়েছিলাম টাকি, এবার যাচ্ছি পারমাদান। তো চলুন, অনেক দেরি হয়ে গেছে, একটু সকাল সকাল বেরোনোর ইচ্ছা ছিল, তবু দেরি হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে কথা বলছি। এখন বাজে 6:10 আর আমাদের পৌঁছানোর ইচ্ছা আছে 9টার সময়। তার কারণ হলো 9টার সময় আমরা জানি পারমাদানের হরিণের খাবার দেয়, ফলে ভালোভাবে দেখতে গেলে ওই সময়ই সব থেকে বেস্ট সময়, যে সময় হরিণ একসাথে দেখা যায়। তো কুয়াশা আজকে একটুখানি কম আছে, এইটাই সব থেকে ভালো ব্যাপার। প্রথমেই বলে রাখি, এই অভয়ারণ্য কিন্তু চিড়িয়াখানার মতো না যে পশু পাখিদের খাঁচায় বন্দি করে রাখা হয় মানুষের দেখার জন্য। এখানে কিন্তু জীবজন্তু নিজেদের মতো ঘোরাফেরা করে, একদম খোলা জঙ্গলের ভিতরে। ফলে আপনি হঠাৎ করে গেলে কোনো জিনিস নাও চোখে পড়তে পারে, কারণ তারা জঙ্গলের ভিতরের দিকে থাকে। আর যদি আপনি শুধু এই পশু পাখি দেখার জন্য যান, তাহলে আমি বলবো যে সেখানে না যাওয়াই বেটার। তার কারণ এখানে ওই জিনিসটাই সমস্যা যে আপনার চোখে নাও পড়তে পারে। কিন্তু যদি আপনি জঙ্গলে ভালোবাসেন, প্রকৃতির মাঝখানে কিছুটা সময় কাটাতে চান, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট জায়গা। আমরা চলে এসেছি গাইঘাটা পর্যন্ত, মানে 42 কিলোমিটার চলে এসেছি। এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, এখনও 39 কিলোমিটার বাকি, মানে 9টার মধ্যে পৌঁছে যেতে পারি। এখানে টয়লেট করার জন্য দাঁড়িয়েছিলাম। আপনারা যারা জানেন না তাদের বলে দিই, পেট্রোল পাম্পে কিন্তু আপনারা ফ্রিতে টয়লেট করতে পারেন, হয়তো কোনো অসুবিধা নেই, ওটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে। তাই এবার বেশিক্ষণ এখানে সময় নষ্ট করবো না, বেরিয়ে যাবো। এখনো রোদ উঠেনি আর প্রচন্ড ঠান্ডা লাগছে, হাত ফাত সব জমে যাচ্ছে। আর কারণ আমাদের বাইকে এইভাবে এক্সপিরিয়েন্স নেই, সকাল সকাল উঠে বাইকে করে কোথাও বেড়াতে যাওয়ার ফার্স্ট টাইম। তো এরপর থেকে হয়তো হবে না, এতটাও ঠান্ডা লাগবে না। প্রপার জামা কাপড় পরে আছি, বুঝতে পারিনি এত ঠান্ডা লাগবে। তার মধ্যে আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা, ওই জন্য। তো চলুন যাওয়া যাক। এবার আসি আসল কথায়, এখানে আসবেন কি করে। বাইক বা গাড়ি থাকলে তো গুগল ম্যাপ ধরে চলেই আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ট্রেনে আসতে চান, তাহলে আপনাকে শিয়ালদা বনগাঁ লোকাল ধরতে হবে এবং বনগাঁ স্টেশনে নামতে হবে। তারপর বনগাঁ স্টেশনে নেমে রিক্সা নিয়ে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে যাবেন বনগাঁর, এবং সেখান থেকে দত্তফুলিয়ার বাসে উঠবেন এবং নামবেন নলডুগরিতে। নলডুগরিতে নেমে পারমাদান ওখান থেকে 3 কিলোমিটার। ফলে টোটো বা রিক্সা বা ভ্যান যাই হোক না কেন নিয়ে পৌঁছে যাবেন পারমাদানে। আমরা 5 মিনিট আগে এসে পৌঁছেছি, আর এখন সবে খুললো কাউন্টার এখানে। আর পিছনে দেখতেই পাচ্ছেন পারমাদানের গেট। টিকিট আগে 60 টাকা ছিল, এখন 120 টাকা হয়ে গেছে। আমার মনে হয় একটু বেশি, 120 টাকা একটু বেশি এখনকার পক্ষে। তবে এই জায়গায় ঢুকে এত শান্ত পরিবেশ, বিভিন্ন জিনিসের ডাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। খুব ভালো লাগছে। যদি একটু রোদ হতো আরও ভালো লাগতো, কারণ পুরো জঙ্গলের মধ্যে ঠান্ডা, আরও বেশি ঠান্ডা লাগছে। একে তো ঠান্ডা, আরও বেশি ঠান্ডা লাগছে। তার মধ্যে এক জায়গায় বসে আগে একটু চা খাবো, হাত ফাত পুরো জমে গেছে। কারণ এতক্ষণ ধরে আমরা বাইকে এসেছি, পুরো হাত ফাত সত্যি খুব ঠান্ডা লেগেছে হাতে। আর ওয়েদার দেখুন আজকে, এখন বাজে 9:49, এখনো পর্যন্ত রৌদ্র ওঠেনি। ভিডিওতেই দেখতে পাচ্ছেন ওখানে কুয়াশা পিছনে দূরে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি আছে, আর তারই পাশে ওনার সম্পর্কে খুব সুন্দর করে লেখাও আছে। তো যেটা বলছিলাম, এই অরণ্যটা শুরু হয়েছিল 1964 সালে মাত্র 14টা হরিণ নিয়ে। এখন আমরা প্রবেশ করছি ভিতরে। তারপরে 1980 সালে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীকালে 1995 সালে ওনার নামে নামকরণ করা হয়। তার একটা কারণও আছে, কারণ এই বনগাঁরই পাশে ব্যারাকপুরের ওনার মামার বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার লেখার মধ্যে সবসময় ইছামতি নদীর তীরে জঙ্গল এই সব জিনিসগুলো উঠে আসতো, সেই জন্যই ওনার নামে নামকরণটা করা হয়েছিল।
বিশেষ করে আরণ্যক, ইছামতি, অনেকগুলো লেখার মধ্যে ওনার এই ধরনের মানে বন জঙ্গলকে নিয়ে লেখা আছে। তো সেই জন্য কিন্তু এখানে 200 বা 250-র উপরে হরিণ আছে। হ্যাঁ, আর এখানকার প্রধান আকর্ষণই কিন্তু হরিণ, বাঘ ভাল্লুক নেই। যদি বাঘ হ্যাঁ, আর হনুমানটাও আছে, খুব সুন্দর শব্দ পাওয়া যাচ্ছে সবসময়, এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। চারিধারটা শান্ত, নিরিবিলিতে কাটানোর জন্য একটা দিনের পক্ষে খুবই পারফেক্ট একটা জায়গা। ও আর একটা কথা, যেটা আমরা জেনে এসেছিলাম যে সকাল 9টার সময় হরিণদের খেতে দেওয়া হয়, কিন্তু এখানে আসার পরে ও একজন আধিকারিককে বনেরই জিজ্ঞাসা করলো, তো ওনারা বললেন যে এখন আর 9টার সময় দেওয়া হয় না, এখন 2:30টার সময় দেওয়া হয়। তো দেখি আমরা যদি থাকতে পারি তাহলে দেখতে পাবো, আর নাহলে চলে যেতে হবে। পিছনে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন এখানে খানিকটা খরগোশ দেখা যাচ্ছে, এর মধ্যে কিছু টিয়া পাখি আছে। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা এই সাইডে সাদা ময়ূর আছে একটা, আর কিছু কাঠবিড়ালিও আছে, আর খরগোশ আছে। আর ঠিক তার অপোজিট সাইডে এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছেন চিলড্রেন্স পার্ক বানানো বাচ্চাদের খেলার জন্যে। এখানে একটা অদ্ভুত জিনিস ফিল হচ্ছে, আপনার সামনে দিয়ে পিছন দিয়ে চারিদিকে শুধু পাখি আর পাখি। মানে যারা পাখি ভালোবাসে, বিশেষ করে যারা পাখি নিয়ে ফটোগ্রাফি করে, তাদের জন্য এই জায়গা পুরো স্বর্গ। কারণ আপনার চারিদিকে পাখি মানে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ভয় নেই। আর এখানে বন বিভাগের গেস্ট হাউস, আর ঠিক গেস্ট হাউসের সামনে এখানে ঘাট আছে, তাই এখানে বসেছি। এখানে বসে আগে একটু চা খাবো, কারণ ওয়েদার প্রচণ্ড ঠান্ডা এখানে। ও তো রীতিমতো কাঁপছে ঠান্ডায়, আমারও হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তারপরে এনে নদীর ধার, ইছামতি, আরও ঠান্ডা লাগছে। আমরা এক্ষুনি চা খেলাম, কিন্তু চায়ের কাপটা কিন্তু নিজেদের ব্যাগেই রেখেছি, বাড়িতে গিয়ে পাপার জায়গাতেই ফেলবো। এর কারণ এখানে ফেলা বারণ। আর এমনিও আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে সেই জায়গায় এখানে ওখানে জিনিস ফেলি না, কারণ আমাদের খুব বাজে লাগে যখন সুন্দর জায়গার পরে নোংরা ফেলে রেখে চলে যায় লোকে বেড়াতে এসে, তখন সেই জায়গাটার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আর এখানে যেহেতু বন্যপ্রাণীরা থাকছে, আমাদের একদমই উচিত না পরিবেশটা নষ্ট করে দেওয়া। আর বোর্ডে লেখাও আছে প্লাস্টিক বর্জিত জায়গা। আমরা এতক্ষণ বসেছিলাম নদীর ধারে, বসে বসে একটু চাটা খেলাম। এবার যাচ্ছি হরিণ দেখতে। মেনলি তো এটা ডিয়ার পার্ক। তো কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার, কিন্তু আমাদের পড়েছে বাড়ি থেকে দূরত্ব 80 না 81 কিলোমিটার। যারা নিরিবিলিতে একটু সময় কাটাতে চান, তাদের জন্য আমার মনে হয় এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমার এই জায়গাটা অনেকটা বোটানিক্যাল গার্ডেন ফিল হচ্ছে। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন। চলো, এই এখন আমরা যাচ্ছি একটু হরিণ দেখতে। আর নতুন কনস্ট্রাকশনও হচ্ছে, মনে হয় কিছু বানাচ্ছে। হ্যাঁ, টুকটাক কনস্ট্রাকশন হচ্ছে আশেপাশে। আর এই কিছু কিছু জায়গায় একটু ভেঙে ভেঙেও পড়েছে, হয়তো সেগুলো ঠিক করার জন্য নতুন কনস্ট্রাকশন হচ্ছে, কাজ হচ্ছে এখানে। এই জায়গাটা সে একটু মাস্ক ফ্রি মনে হচ্ছে, কারণ লোকজন নেই, তো একদমই ফাঁকা, শুধু 2-1জন যা কাজ করছে, আর কয়েকজন ঢুকেছে আমাদের মতো টিকিট কেটে। তাদেরকে তো দেখতে পাচ্ছি না, কারণ অনেক বড় এলাকা। এই সাইডে যে তারের বেড়া দেওয়া দেখছেন, এর ভিতরেই আছে হলো হরিণগুলো। আর ওর ভিতরে যেতে দেয় না নর্মালি, কারণ বন দপ্তরের লোকেরা থাকে, কারণ মানুষজন গেলে অকাজি করবে ওর ভিতরে গিয়ে, পশু পাখিদের খোঁচাবে, তার থেকে বরং ওরা সেফই থাকুক ওই ভিতরে। আমরা একটু আগে একটা হরিণ দেখতে পেলাম অনেক দূরে,
ভিডিওতে আসছে না বলে আর করিনি। অনেকটা দূরে ছিল, ওর চোখে প্রথম পড়েছিল, আমি দেখতে পাইনি প্রথমে। আর এই পাশটা দেখো, এই পাশে বিভিন্ন রকম ঔষধি গাছ। দেখুন এখানে কত চালতা পড়ে আছে, মনে হয় হনুমানে খেয়েছে, দেখো ওই যে। হ্যাঁ খেতে পারে। আর এই সাইডটায় সব ভেষজ উদ্ভিদ লাগানো, এই যে গুলঞ্চ, সাদা ধুতরা, কালো ধুতরা, অড়হর, অনেক কিছু আছে এখানে, অশোক। আর ঠিক এই সাইডেই হলো আপনার সেই হরিণদের জায়গা। হরিণ, হনুমান, ওইখানে এক গাদা হনুমান আছে। এখানে কিছু হনুমান বসে আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন বাচ্চা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে যে আজকে রোদ উঠেনি কেন দিনের বেলায়। আর তার পাশেই এই সাইডে হরিণ বসে আছে, দাঁড়িয়ে আছে ওই যে। হ্যাঁ হনুমানের পাশেই হরিণ দাঁড়িয়ে আছে। ওরা ভাবছে ওখানে বসে বসে যে ওই দেখ মানুষ এসেছে, ওরা হয়তো আমাদের দেখছে। হ্যাঁ তাকিয়ে আছে কেমন করে। হ্যাঁ কারণ ওদের বাড়িতে আমরা এসেছি। হ্যাঁ একটা জিনিস খেয়াল করে দেখুন, এই প্রত্যেক পিলারে নাম্বার লেখা আছে। এখানে যেমন 37, এখানে 38। আমফানের ফলে মনে হয় এই গাছগুলো ভেঙেছে, তাই সেগুলো কেটে অন্তত এরমভাবে রেখেছে। এই জায়গাটা এত সুন্দর দেখাচ্ছে কুয়াশাতে, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। মানে মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলের জঙ্গলে দাঁড়িয়ে আছি। প্রথম কথা এই ঠান্ডার এরম ওয়েদারের জন্যে, আর দ্বিতীয় চারিদিকে জঙ্গল যেন কুয়াশায় ভরে গেছে। একদম শান্ত। এই ফেন্সের পাশ দিয়েই রাস্তা সোজা। এই জায়গাটা সম্পর্কে দুটো তিনটে ইম্পর্টেন্ট কথা আছে, আমি বলে দিই আপনাদেরকে, আপনাদের সুবিধা হবে। প্রথমটা হলো এই জায়গাটা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, সুতরাং আপনারা যদি বৃহস্পতিবার প্ল্যান করে থাকেন বা ভুল করে চলে আসেন তাহলে ফেরত যেতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো এখানে সকাল 9টা 9:30টার সময় খোলে, আমরা অন্তত তাই দেখলাম আজকে যখন এসেছি, তখনই উনি নিয়ে আসলেন খাতাপত্র। আর বিকেল 3টের পরে কিন্তু এখানে টিকিট দেয় না। ফাইনালি এতক্ষণ পরে রোদ বেরোচ্ছে, এখন বাজে 11টা 10। আর এই রাস্তা ধরে হেঁটেই যাচ্ছি, শেষ হচ্ছে না। শুরু করেছিলাম প্রায় 1100 থেকে, এখন 733, 732 নাম্বার। যদি সেই এখন 0 পর্যন্ত যেতে হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে অনেকটা। এখানে নৌকা পারাপারের ঘাট আছে, আর এই ঘাট থেকেই আমরা যাব কাটা সাহেবের কুটিতে, মানে মঙ্গলগঞ্জে ওপাশে। এখান থেকে আমরা পার হব, ওপাশ থেকে একটা নৌকার মাঝি শুনে আসছে নৌকা নিয়ে এপাশে। আর ওই দেখা যাচ্ছে কাটা সাহেবের কুটি, এই যে আমরা ওখানে যাব। তারপরে ওটা দেখে আবার এখান থেকে এই পাশ দিয়ে বেরিয়ে যাব। আমরা এখন নৌকাতে করে বার হচ্ছি, বেশ মজা লাগছে। সেই ছোটবেলায় ইছামতি, আমাদের টাকির ইছামতিতে নৌকা পারাপার করেছিলাম, এখন যদি ব্রিজ হয়ে গেছে তো এখন বেশ মজা লাগছে। কেন আমরা কলেজের সময় হাসনাবাদের তো নৌকা করে বার হয়েছিলাম, মানে অনেক বছর হয়ে গেছে নৌকাতে উঠেছি, বেশ মজা লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এই পারাপারের জন্য 10-20 টাকা নেয়। আবার নৌকাতে ঘোরাও যায়, ঘোরার ব্যবস্থাও আছে। এ কাঠ কি দাদা বেঁকানো হবে? বেঁকানো হবে তো নৌকার জন্য। এখানে নৌকা রিপেয়ারিং চলছে। আমরা এখন চলে এসেছি কাটা সাহেবের কুটিতে, মানে দেখার জন্য চলে এসেছি। আর কুটির সামনেই একটা মাঠ আছে, সেই মাঠে বসে আছি, সবুজ ঘাস। আর পিছনে দেখতে পাচ্ছেন সেই কাটা সাহেবের কুটি। এই জায়গার গুরুত্ব জানতে গেলে এই জায়গা সম্বন্ধে ঘটনা জানতে হবে, কারণ এই জায়গার একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, আর একটু হরার আর থ্রিলার টাইপের ঘটনা। সেটা হলো 1803 সালে এখানকার একজন জমিদার ছিলেন, ওনার নাম ছিল মঙ্গলচন্দ্র আশ, আর এই জায়গাটার নামও কিন্তু মঙ্গলগঞ্জ। আমার মনে হয় ওনার নামেই হয়তো নামকরণ করা হয়েছে পরবর্তীকালে।
তো যেটা বলছিলাম, মঙ্গলচন্দ্র আশের ছেলে ছিল লক্ষণচন্দ্র আশ। উনি সেই সময় বিদেশে পড়াশুনো করতে গেছিলেন। আর বিদেশে গেলে কি হয়, এক গাদা বন্ধুবান্ধব জুটে যায়। আর বিদেশি বন্ধু বান্ধব মঙ্গলচন্দ্র আসে বুদ্ধি দেয় যে নীল চাষ করো, গিয়ে খুব লাভ। আর সেই শুনে মঙ্গলচন্দ্র আস এখানে এসে চাষিদের নীল চাষের জন্য উৎসাহ দেয়। চাষিরাও নীল চাষ করতে শুরু করে, কারণ অত বোঝে না। কিন্তু চাষিদের কাছে প্রথমত দুটো সমস্যা এসে প্রথমেই দাঁড়ায়। এক, নীল চাষ করতে গিয়ে প্রচুর খাটনি, আর দ্বিতীয়, জমির উর্বর শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চাষিদের পরবর্তীকালে নিজেদের চাষ করতে গিয়ে ক্ষতি হবে, তখন তারা প্রতিবাদ করে। এই জন্য বিদ্রোহ ঘোষণা করে। তো ওনাদেরকে তখন এনে গুমঘরে আটকে দেওয়া হয়। এবারে নীলকর সাহেবরা ভাবে এনাদেরকে জব্দ করবো কী করে, কারণ ওরা তো বিদ্রোহ ঘোষণা করছে, এইভাবে চলতে থাকলে তো নীল চাষ বন্ধ হয়ে যাবে। তো ওনাদের মধ্যেই কয়েকজন বুদ্ধি দেয় যে কয়েকটা কৃষককে মেরে ফেলা হোক, তাহলে বাকিরা ভয় পেয়ে আবার শুরু করবে নীল চাষ করা। তো তাদের মধ্যে একজন বুদ্ধিমান ছেলে ছিল। তো সে ঠিক করে যে এরমভাবে জিনিস হবে না। তো তারা নিজেদের মধ্যে বুদ্ধি করে যে এই চাষিদের মধ্যে যে তারা বলবে কিছু একটা, আর সেটা হলো নীলকর সাহেবদের তারা বলে যে ঠিক আছে আমরা নীল চাষ করব, কিন্তু আমাদের শর্ত আছে। আর সেই শর্তটা এই যে আমাদের কিছু টাকা পয়সা বাড়িয়ে দিতে হবে, আর আমাদের মহিলাদের যেন অসম্মান না করা হয়। শুনে নীলকর সাহেবরা তো খুশি যে চলো ভালো হয়েছে, টাকা পয়সা না হয় দিয়ে দেবো। আর তখন বলে ঠিক আছে খুলে দে, দরজা খুলে দে, ছেড়ে দে। যেই খুলেছে দরজা, অমনি তাদের সেই ছেলেটার ইশারাতে, মানে যে বুদ্ধিমান ছেলেটা ছিল তার ইশারাতে সবাই মিলে ধরে নীলকর সাহেবের গলা থেকে ধর থেকে মাথা পুরো আলাদা করে দেয়। তো সেই থেকে একটা প্রচলিত নাম হয়ে গেছে এটা কাটা সাহেবের পুঁথি। পুঁথিটার খুবই ভগ্ন দশা, একটা ঘর অবশিষ্ট আছে বা ঠিক করে রেখে দিয়েছে, ওটাতে পোস্ট অফিস চলছে। আর তারই পাশেই আছে এফপি স্কুল, মঙ্গলগঞ্জ এফপি স্কুল। এখানে একটা প্রচলিত কথা আছে যে এটা নাকি ভুতুরে জায়গা, ভুতুরে জিনিস, সে আর কি বলবো। এই যে জায়গাটা দেখছেন সেটা হতে পারে সেই গুমঘর যেখানে আগেকার দিনে নীলকর সাহেবরা গ্রামবাসীদের আটকে রাখতো। আর দ্বিতীয় হতে পারে সেটা হলো সুড়ঙ্গ। আর এটা যদি সেই সুড়ঙ্গ হয়, তাহলে এই সুড়ঙ্গটা শোনা যায় যে ইছামতি নদীতে গিয়ে মিশেছে। তো আগেকার দিনে আমরা জমিদার বাড়িতে এরকম সুড়ঙ্গ পথ অনেক দেখেছি, যেখান থেকে পালাতো জমিদাররা। আর ঠিক পিছনে এই জায়গা থেকে উপরে ওঠার কিন্তু সিঁড়ি নেই, ভেঙে পড়েছে যতদূর মনে হয়। চলো দেখি ওটা। চলো আসো। তবে হ্যাঁ, এই জায়গা নিয়ে আরও একটা জিনিস আছে যেটা আমার একদমই পছন্দ না। এই জায়গা নিয়ে কিছু মানুষ ভুতুড়ে গল্প বানিয়েছে, যেটা আমার মনে হয় না, একদমই কুসংস্কার। হ্যাঁ, আর ওইভাবে কুসংস্কার ছড়ানো উচিত না আমার মনে হয়, আমাদের মনে হয়। হ্যাঁ, আর ভিউজের জন্য এও দেখানো উচিত না যেখানে ভূত আছে কি নেই। কারণ আমরা যখন এসেছিলাম কয়েকটা বাচ্চা নিচে খেলা করছিল, ওর এখন চলে গেছে। পাশেই প্রাইমারি স্কুল, আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন এখানে যে ঘরটা রয়েছে, একটা ঘর অক্ষত রয়েছে, সেটাকে হ্যাঁ পোস্ট অফিস আছে। ফলে এখানে ভূতের দূর দূরান্তের সম্পর্ক নেই। আর যদি থাকতো তা এই চত্বরে মানুষ থাকতো না। আর আপনারা যদি খেয়াল করে দেখেন তা দেখতেই পাচ্ছেন যে দেয়ালে দেয়ালে ভূতেরা তাদের নাম লিখে গেছে এখানে। আর এদিকে চিপস টিপসও খেয়েছে ভূতেরা। আর আমি তখন যেটা বলছিলাম, এই যে পোস্ট অফিস, সেখানে লোকজন দাঁড়িয়ে আছে। আর এরই এই পাশে আছে স্কুল, স্কুলের কাজ চলছে। প্রাইমারি স্কুল মঙ্গলগঞ্জ এফপি স্কুল, এই যে স্কুল।
এই পিছনে কিন্তু ওই সেই অভয়ারণ্য, আর এই সাইডে আমরা এখন দাঁড়িয়ে আছি নীলকুঠিতে। আমরা আবার পার করব। এইখানেই দেখতে পাচ্ছেন নৌকা দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আশেপাশে দেখতে পাচ্ছেন পিকনিক চলছে। হ্যাঁ, পিছনে এক জায়গায় পিকনিক হচ্ছে এই যে এখানে। আর লোকজন দেখছি যত বেলা বাড়ছে লোকজনের ভিড়ও তত বাড়ছে। আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম, একদিক থেকে ভালোই হয়েছে। মোটামুটি আমাদের মঙ্গলগঞ্জের যেটা নীলকুঠি সেটা দেখা হয়ে গেছে। আমাদের মোটামুটি সবই কমপ্লিট। আবার ওখানে যাব, ওখানে গিয়ে বাকি আবার যে রাস্তাটা দিয়ে এসেছিলাম তার অপোজিট রাস্তা দিয়ে চলে যাব। হ্যাঁ, যদি একটু বেশি হরিণ দেখা যায়, দেখা যাক। এখানে আপনারা নৌকায় করে বেড়াতেও পারেন। ঘন্টায় মনে হয় কত টাকা, 100 টাকা করে নেয় মনে হয় জনপ্রতি। তো আমরা বেড়াচ্ছি না, আমরা চলে যাবো এবার পার হয়ে ওই পাশে। দু একজন ঘুরছে নৌকাতে। আমরা আবার বিভূতিভূষণ অভয়ারণ্যে চলে এসেছি। আর ওই যে ঘাটটা দিয়ে পার হয়েছিলাম ওই পাশে, ওটা ঠিক মিডিলে পড়ে। মানে যতটা রাস্তা ওই ঘাট পর্যন্ত এসেছি ততটা রাস্তায় আবার এদিক থেকে ঘুরে আবার মেন গেটের সামনে যাব। বেরোনোর একটাই গেট। আর এই মিডিল পোর্শনে রয়েছে এই ফেন্স দিয়ে ঘেরা জায়গাটা, যেটা আপনারা দেখছেন। আমি বলেওছি, আমরা শুরু করেছিলাম, বলেছিলাম সে 1000-এর উপরে নাম্বার ছিল। এখন 413, 412 পর্যন্ত। মানে হয়তো সেই 1-এর দিকে গিয়ে শেষ হবে, ততটা ঘুরতে হবে। এর মধ্যে একটা দুটো হরিণ চোখে পড়েছে আবার। আর এই সাইড দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি, আর এই পাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। বোঝা যাচ্ছে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। তাকিয়ে আছে, ওই লাফি লাফি চলে যাচ্ছে বলতে। ওইটা তো পালালো, আর এটা এখনো দাঁড়িয়ে আছে এখানে। মাঝে মাঝে আমাদের একটা দুটো হরিণের দেখা মিলেছে। আর হরিণগুলোকে দেখলে মনে হচ্ছে যেন আমরা ওদের দেখতে এসেছি না ওরা আমাদের দেখতে এসছে, বুঝতেই পারছি না। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে, যতক্ষণ দাঁড়িয়ে আছি। তারপরে মাঝখানে ভয় পেয়ে গিয়ে আবার চলে যাচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে আবার সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির কাছে চলে এসেছি। মানে আমরা 64 হেক্টর জায়গার পুরো একবার চক্কর মেরে আসলাম। আর এখানে শুধু পশু নেই, মানে অনেক উদ্ভিদও আছে। 4500 উদ্ভিদ এখানে লেখা আছে যতদূর জানলাম। আমরা একটা ভালো জিনিস দেখেছি, এখানে একটা গোলমরিচ গাছ দেখলাম, যেটা হ্যাঁ, ঠিক এর অপোজিটেই আছে। আপনারা গোলমরিচও ফলে আছে ওতে। আপনারা যারা বেড়াতে আসবেন ছোটোখাটো জিনিসও খেয়াল করবেন, মজা লাগবে। অনেকে আসছে দেখছি, মানে অতটা ইন্টারেস্ট নেই জায়গার পরে। মানে ভেবেছিল হয়তো বিরাট কিছু হবে, তারপরে হতাশ হয়ে ফিরছে অনেকে। কারণ এই আমি তো ফেন্সের দিকে চোখ রেখে রেখে হাঁটলাম, অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি। হ্যাঁ, কারণ মানুষ হয়তো এক্সপেক্ট করে আসছে যে এখানে বাঘ ভাল্লুক আছে। যারা জানে না তারাই। ভিডিও শেষ করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা, যদি কারো টয়লেটের প্রয়োজন হয় তো এই সাইডে এখানে টয়লেট আছে, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা আগে 60 টাকা ছিল, এখন টিকিট 120 টাকা হয়ে গেছে। আমার মতে 60 টাকা হিসাবে এই জায়গাটা ঠিক ছিল। 120 টাকা একটু এক্সপেন্সিভ মনে হয়। অনেকে ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছে, অনেক কাপেল আসছে প্রেম করতে। এই জায়গা সম্বন্ধে পুরোটা জেনে তারপরে আসবেন, নাহলে আপনার ইন্টারেস্ট অনেকের মতো নষ্ট হয়ে যেতে পারে। জায়গা সম্বন্ধে উল্টো ভালো লাগার থেকে বিরক্তি লাগবে। আর কলকাতা থেকে কাছাকাছি আরও দুটো ডেস্টিনেশনে আমাদের ভিডিও বানানো আছে। এক হলো টাকি, দ্বিতীয় হলো কচুয়া। ওই টাকির সাথেই যাওয়া যায়, তা ওটাও আই বাটনে দিয়ে দেবো, লিঙ্ক দেখে নেবেন। আর আজকে তো এখানে হয়েই গেল ভিডিও। হ্যাঁ, এর পরবর্তীকালে আমরা অন্য কোথাও যাব, সেটা কোথায় যাব এখনও জানি না। হ্যাঁ, প্ল্যানিং কিছু আছে অবশ্যই। আর আমরা এই ধরনের ট্রাভেল ভিডিওর সাথে ডেলি ব্লগও বানাই, সেগুলো দেখতে পারেন, আই বাটনে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। লাইকটা করতে ভুলবেন না কিন্তু, কারণ আমরা এই ধরনের ভিডিও বানাই। আপনাদের একটা লাইক আমাদের আরও বেশি করে এই ধরনের জিনিসপত্র বানাতে সাহায্য করবে, এছাড়া কিছু না। তো আমরা ঢুকেছিলাম 10টার দিকে, এখন বাজে প্রায় 1:30। আমরা 10টার দিকে ঢুকিনি, আমরা 9:30টার দিকে ঢুকেছিলাম। মানে ওই 9:30টার দিকে, এখন 1:30 বাজে। ভালোভাবে ঘুরে নিয়েছি। তো এখানে অনেকটা হনুমান আছে। তো এখন বেরিয়ে যাব, এই গেটের কাছে চলেই এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 মিনিট
ভিডিও শেষ করার আগে আরও কিছু কথা বলার আছে, কিন্তু এই ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে এখানে বলছি না। কারণ বিহাইন্ড দ্য সিনের কিছু ঘটনা দুটো জায়গা সম্বন্ধে, মানে পারমাদান বা বিভূতিভূষণ অভয়ারণ্য বা নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি সম্বন্ধে আরও কিছু বলার আছে, আর সেগুলো ইন্টারেস্টিং কথা। তাই পরের ব্লগটা অবশ্যই দেখবেন। বাই।